সেই সময়কার বাংলায় অর্থাৎ বিবেকানন্দ পরবর্তী যুগে যত নমস্য বিপ্লবী আসুন না কেন, তাদের প্রত্যেকেরই আদর্শ ছিলেন স্বামীজি। সেই বিখ্যাত নরঋষির উত্তর সাধক হিসাবে প্রথমে তরুণ সুভাষচন্দ্র ত্যাগ ও সেবার কণ্টকাকীর্ণ সংগ্রামে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছিলেন। তিনি জীবনের মতাদর্শ কি, তার লক্ষ্যই বা কি, এবং সেটা কোন পথ দিয়ে আসতে পারে, এই সমস্ত বিষয়ই তিনি বলেছিলেন। সেই সঙ্গে তিনি গড়েছিলেন আদর্শবোধ, দেশপ্রেম এবং মুক্তিযজ্ঞের নবসংজ্ঞা। এত কিছু সত্ত্বেও তিনি কিন্তু ভারত স্বাধীন হলে স্বাধীন ভারত গড়ে তোলার জন্য বিভিন্ন প্ল্যানিং করে গেছিলেন, যে প্ল্যানিং এর কথা আমাদের অনেকেরই অজানা। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা স্বাধীনতার প্রাক্কালে আপনাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। এই ন্যাশনাল প্ল্যানিং থেকে আমরা আজকে শিক্ষানীতি এবং শিল্পায়ন বিষয়টাকে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তাই প্রথমেই আসি, তিনি কিভাবে শিক্ষানীতিটাকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। তাঁর তৈরি শিক্ষানীতি বিশ্লেষণ করে যতটুকু আমি বুঝতে পেরেছি তা হলো, তিনি তার তৈরি শিক্ষানীতিকে দুভাবে ব্যবহার করতে চেয়েছিলেন। একটা হচ্ছে সাধারণ গদবাঁধা লেখাপড়া এবং অপরটা হচ্ছে চরিত্র বিকাশ। এই সাধারণ গদবাঁধা বিদ্যার মধ্যে পড়ছে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। দক্ষিণ কলকাতার সেবক সমিতির অন্যতম কর্মী শ্রী হরিচরণ বাগচিকে লেখা একটি পত্রাংশ থেকে প্রাথমিক শিক্ষা সম্বন্ধে আমরা কিছু বিষয় জানতে পারি। প্রাথমিক শিক্ষার সঙ্গে উচ্চশিক্ষার পার্থক্য হলো, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন তথ্য আত্মস্থ করার খুব প্রয়োজন। সে জায়গায় উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন তথ্যের সঙ্গে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এবং রিজনিং ফ্যাকাল্টিরও অনুশীলন প্রয়োজন। এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র শ্রবণ শক্তিকে জোর দিলেই চলবে না, সেই সঙ্গে দর্শন এবং স্পর্শ এইসব জিনিসগুলোর ওপরও নজর দেওয়া উচিত, কারণ সেই সময়টা তাদের ম্যাচুরিটি লেশমাত্র থাকে না। এই কারণেই ফুল, ফল, গাছ এই সমস্ত জিনিসগুলো তাদের চোখের সামনে ধরলে তারা যতটা সহজে আত্মস্থ করতে পারে ততটা কিন্তু মুখে বললে তারা করতে পারে না। এছাড়া আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি যে বাচ্চারা কোনো নতুন জিনিস দেখলেই সেটা মুখে দিতে চায়, অর্থাৎ তারা সমস্ত বিষয়গুলোকে ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্যবস্তুর জ্ঞান নিতে চায়। এছাড়া যোগ বিয়োগ শেখানোর সময় যদি আমরা কড়ি বা ছোট পাথর টুকরো বস্তু ব্যবহার করে থাকি কড়ি, তাহলে কিন্তু অতি সহজে তাদের বিষয়টা বোঝানো যায়। এর সঙ্গে পুতুল তৈরি, রং, ছবি আঁকা এইসব বিষয়গুলো থাকলে পড়াশোনার সৃজনশীলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে তাদের কিন্তু আস্তে আস্তে ম্যাচুরিটিও আসতে থাকে। এই সবের মাধ্যমে উনি বলতে চাইছেন যে সামগ্রিক কোনো বিষয় না জেনে যদি টেক্সট বই পড়ানো যায়
তাহলে কিন্তু বিষয়টা একটা সময় লেখাপড়াটা বাচ্চাদের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে। পরবর্তীকালে লেখাপড়ার নাম শুনলেই তারা ভয় পেয়ে যাবে। অর্থাৎ তার মতে ম্যানুয়াল ট্রেনিং এর খুব প্রয়োজন। ম্যানুয়াল ট্রেনিং ছাড়া শিক্ষার গোড়ায় গলদ থেকে যায়। এবং এইভাবে তিনি বলতে চেয়েছেন যে বাচ্চারা যদি নিজে থেকে ছোটখাটো ফুল, কাগজের নৌকা বা ছোটখাটো মেশিনারি পার্টস তৈরি করে, অর্থাৎ যে কোনো ধরনের নিজস্ব সৃজনশীল জিনিস যদি তারা নিজের মন থেকে তৈরি করতে পারে, তাদের কিন্তু তাতে শিশু মন আনন্দে ভরে ওঠে, যার ফলে প্রাথমিক শিক্ষাটাও তাদের মধ্যে সঠিকভাবে হয়ে ওঠে। এবং এই সৃজনশীলতা না থাকলে প্রাথমিক শিক্ষা কিন্তু ব্যর্থ হয়ে যায়। এরপর আসি উচ্চশিক্ষার। উচ্চশিক্ষার পর্যায়ে কিন্তু তিনি বলেছিলেন উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হয় এবং এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, অর্থাৎ কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসবে, এর মধ্যে থেকেই কিন্তু তাদের ম্যাচুরিটিটা বৃদ্ধি পায়। যেমন যে জিনিস আমরা সহজে দেখতে পাচ্ছি না, সেই বিষয়টা যদি ধরা যায়, তাহলে তারা তাদের নিজেদের চিন্তা শক্তিতে বিষয়বস্তুটাকে এনে বিষয়বস্তু সম্বন্ধে সেই সমস্যা থেকে বেরোতে পারে। এর দ্বারা তাদের ম্যাচুরিটি বৃদ্ধি পায়। এরপর আসি দ্বিতীয় পর্যায়, অর্থাৎ চরিত্রের বিকাশ। এক্ষেত্রে কিন্তু সুভাষবাবু বলেছেন লেখাপড়ার সময়, লেখাপড়া চলাকালীন প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে, অর্থাৎ কড়া ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত। যেমন নিয়মিত লেখাপড়া করতে বসা, নিয়মিত শরীর চর্চা এবং ধ্যান করা খুব প্রয়োজন। সবসময় হয়তো সতর্কভাবে নিয়ম মেনে চলা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে পড়াশোনার চাপ যখন একটু হালকা হবে, তখনই যেন এই ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতাটাকে সবসময় জীবনে আত্মস্থ করে নেওয়া। সারা দিনের মধ্যে অন্তত 15 মিনিট যেন শিক্ষার্থী ধ্যান করেন এবং সেই সঙ্গে একটু শরীর চর্চা করেন। সেই সঙ্গে ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন বই পড়তেও তিনি বলেন। 19শে ফেব্রুয়ারি 1938 হরিপুরা কংগ্রেসের সভাপতি রূপে তিনি প্রথম যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা থেকে আমরা একটা বিষয় জানতে পারি যে শিক্ষা নীতিতে জাতীয় ঐক্য সম্পাদনের জন্য তিনি একটি জাতীয় ভাষা এবং সাধারণ লিপি তৈরির পরিকল্পনা করেছিলেন। এই সাধারণ লিপিটা তিনি চেয়েছিলেন সংস্কৃত এবং উর্দুর সংমিশ্রণে যেন তৈরি হয়। এছাড়া তিনি রোমান ভাষা শিক্ষার উপরে গুরুত্ব দিতে চেয়েছিলেন। তার মতে ভারতীয় জনসাধারণের মধ্যে শতকরা 90 জন যেখানে নিরক্ষর, সেখানে যে লিপি তৈরি করা হোক না কেন, সেটা তাদের কোনো যায় আসে না। এবং রোমান শিক্ষা যদি কেউ উপলব্ধ করতে পারে, তার মাধ্যমে কিন্তু ইউরোপীয় শিক্ষাও সহজসাধ্য হয়ে যায়। এই কারণেই তিনি রোমান শিক্ষাটার পক্ষে ছিলেন। তবে তার এই মতটা গ্রহণ করার আগে সেই জনসাধারণের মতামতটাকে তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন। তো এই ছিল তার পরিকল্পিত শিক্ষানীতি। এরপর আমরা আসব তার তৈরি শিল্পায়ন বা
শিল্পের প্রসার নিয়ে তিনি কি ধরনের পরিকল্পনা করেছিলেন। তাঁর দৃষ্টিতে জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল দারিদ্রতা। এই দারিদ্র মোচনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হলেও অবশিল্পায়ন রোধ এবং শিল্পের দ্রুত প্রসার খুবই প্রয়োজন ছিল। যেহেতু ভারতের বেশিরভাগ জনসাধারণ দারিদ্র সীমার নিচে থাকেন, তাই সেই সময় দারিদ্র সীমার নিচে যারা থাকতেন তাদেরকে বিভিন্ন সমিতির থেকে কিছু সাহায্য করা হতো। এই সমস্ত মানুষদেরকে সেই কাজগুলো যদি শিখিয়ে পরে তাদেরকে দিয়েই কাজ করানো যেত, তাহলে কিন্তু একদিকে কুটির শিল্পের বিকাশ হতো, সেই সঙ্গে সেই সব সাহায্য প্রার্থীরাও নিজেদের অন্নসংস্থান নিজেরাই তৈরি করতে পারবেন বলে তাঁর মত ছিল। এরপর কুটির শিল্পের পর তিনি এসেছেন বৃহৎ শিল্প বা লার্জ স্কেল ইন্ডাস্ট্রির দিকে, যেটা তার খুবই আকর্ষণীয় বিষয় ছিল। তার কারণ হচ্ছে রাষ্ট্রের মালিকানায়, রাষ্ট্র নিয়ন্ত্রণে যে সম্পদ তৈরি হয় সেটা আদতে কিন্তু রাষ্ট্রেরই থাকে। এইভাবে তিনি বৃহৎ শিল্পের উপরে বিশেষত জোর দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলতে চেয়েছেন যে আমরা যতই বৃহৎ শিল্পের নিন্দা করি না কেন বা তার যত কুফলই থাকুক না কেন, আমরা কিন্তু আর কোনোদিনই শিল্প পূর্ব যুগে আর ফিরে যেতে পারবো না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই নব শিল্পায়নকে আত্মস্থ করে নেওয়া এবং সেই নবশিল্পায়নের যত কুফল আছে সেগুলো যতটা কম করা যায় সেই সমস্ত উপায় বার করাটা খুবই জরুরি বলে তিনি মনে করতেন। এছাড়া শিল্পায়নের ক্ষেত্রে তিনি কয়েকটা বিষয়ের উপর দৃষ্টি দিতে বলেছিলেন। যেমন তিনি চেয়েছিলেন যে মৌলিক শিল্প যেমন বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলোতে যাতে উন্নতি হয় সেদিকে নজর রাখতে বলেছিলেন। এছাড়া ভারতের কিন্তু সামগ্রিক শিল্পের বিকাশের খুবই প্রয়োজন ছিল। আরো একটা বিষয়ের উপর তিনি জোর দিয়েছিলেন যে সেটা হলো কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষার ক্ষেত্রে তিনি চেয়েছিলেন যে উপযুক্ত বা যোগ্য ছাত্ররাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক এবং সেই সঙ্গে সেই যোগ্য ছাত্রদেরকে যদি বিদেশে পাঠিয়ে কারিগরি শিক্ষাটাকে সঠিকভাবে শেখানো যায়, তাহলে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে ভারতে এসে তারা কিন্তু নতুন শিল্প গঠন করতে পারবে। তো এই ছিল বৃহৎ শিল্প বা এই ছিল শিল্পায়নের ক্ষেত্রে তার মতামত। এছাড়া আরো অনেক বিষয়ে তিনি কিন্তু ন্যাশনাল প্ল্যানিং এর খসড়া তৈরি করে গেছিলেন, যেমন বিদেশ নীতি, স্বাস্থ্য, যোগাযোগ ও শিল্পের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার দ্রুত বৃদ্ধি, এই সমস্ত বিভিন্ন বিষয়ে তিনি তার সুচিন্তিত খসড়া তিনি তৈরি করে গেছিলেন, যা স্বাধীন ভারত তৈরির জন্য খুবই অত্যাবশ্যকীয় হয়ে উঠত। তো আজকে আমি এই স্বল্প পরিসরে তার তৈরি
শিক্ষানীতি এবং শিল্পায়নেই আজকের প্রতিবেদনটাকে সীমাবদ্ধ রাখতে চাইছি। কারণ হচ্ছে হয়তো সময় হয়ে উঠবে না, তবে আপনারা যদি কখনো চান তাহলে পরবর্তী কোনো পর্যায়ে এই ন্যাশনাল প্ল্যানিং এর অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আলোচনায় বসবো। সেই সঙ্গে স্বাধীনতার প্রাক্কালে আজকের এই বিশেষ দিনটিতে আপনাদের সবার কাছেই আমি শুভেচ্ছা জানাই এবং প্রতি বুধবার আমার আপনার সবার এই চ্যানেলে আমি কিন্তু থাকছি। আপনারা থাকছেন তো? নমস্কার।